নমস্কার, আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার উইদিন। এখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত প্রবন্ধ থেকে। এই শ্রবণানুগ নিধিধ্যাসনের পরশে আমরা সহজভাবেই জীবনের কত গূঢ় তত্ত্ব জানতে পারি, বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে। আজকে শুনবেন চোখের দেখা প্রাণের কথা, শ্রীমতী বন্দনা দাশগুপ্তার স্মৃতি। পাঠ করবেন শ্রীমতী মিনু চট্টোপাধ্যায়। শ্রোতাদের অনুরোধ, এই এপিসোডগুলি ছড়িয়ে দিন যাতে আরও মানুষ উপকৃত হয়। যে আনন্দের উদ্বেলন আমাকে ও আপনাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবে প্রজ্বলিত করে রাখে তা সবাইকেও করাক। এই নামের আগুন ছড়িয়ে দিলে কমে না, বরং আলোকিত করে, উদ্দীপ্ত করে। আজকের ঘটনাটি আমরা নিয়েছি চর্যাশ্রম প্রকাশনার প্রিয় পরমের স্মৃতি সৌরভ বইটি থেকে। বইটির সত্ত্ব চর্যাশ্রম প্রকাশনা কর্তৃক সংরক্ষিত। উপভোগ করুন চোখের দেখা প্রাণের কথা। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। শ্রীমতী বন্দনা দাশগুপ্তা রচিত চোখের দেখা প্রাণের কথা। 1995 সালের মে-জুন মাসে কলকাতার সল্টলেকে শ্রীযুক্ত হরেরাম চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলাম। উনি গোপাল জ্যাঠামশাইয়ের মাস্তুতো ভাই। কাছের থেকে ঠাকুরকে দেখেছেন অনেক, ঠাকুরের কাছেই বড় হয়েছেন। সেই সব বছরগুলোর কথা যখন হরেরাম কাকাবাবুর কাছে জানতে চাইলাম, তখন তিনি বললেন, সবই তো লেখা আছে আলোচনা প্রসঙ্গেতে। আমি বললাম, সে তো আছে, তবু প্রত্যেকটা মানুষই তো আলাদা। আপনি আপনার নিজের কথা বলুন, গোপাল জ্যাঠামশাইয়ের কথা বলুন। কাকাবাবু একটু খুশি হলেন, বললেন, গোপালদা, তোমার বাবা সুবোধদা, এরা সব ঠাকুরের কাছের লোক ছিলেন। সুবোধদা যখন আসতেন আমরা ছুটে গিয়ে বসতাম ঠাকুরের কাছে। কত গল্প হতো, ঠাকুর ভীষণ উৎফুল্ল হতেন, আমরা তন্ময় হয়ে শুনতাম। ঠাকুর গ্রহণ করা যে কী জিনিস তা তোমার বাবাকে দেখে বোঝা যেত। আমি বললাম, গোপাল জ্যাঠামশাইয়ের কথা বলুন না, প্রিভেন্টিনা তৈরি করতে গিয়ে কি যেন হয়েছিল। কাকাবাবু বললেন, প্রিভেন্টিনা যখন প্রথম তৈরি হয় আশ্রমে, গোপালদা তখন বিএসসি পড়ছে কেমিস্ট্রি নিয়ে। বঙ্কিম রায়দা আর দাড়ি বীরেন ভট্টাচার্য দা সৎসঙ্গ কেমিক্যালে কাজ করতেন। গোপালদা কলকাতা থেকে সপ্তাহে সপ্তাহে যেতেন আশ্রমে হিমায়িতপুরে। প্রিভেন্টিনার ইনফ্লেমেবল অংশের স্বচ্ছতাটা তখন কিছুতেই আসছিল না। সেই সময় প্যারাফিন নিয়ে কিছু কাজ হচ্ছিল কেমিক্যালে। হঠাৎ আগুন লেগে গোপালদা ভীষণভাবে পুড়ে যায়। সেই সময় সুবোধদা হঠাৎ এলেন আশ্রমে। ঠাকুর তাকে ডেকে বললেন, দেখেন দেখেন ওষুধ তৈরি করতে গিয়ে কি অবস্থা। সুবোধদা বললেন, ওষুধ ওর জন্যই তো বানানো হচ্ছিল না। ঠাকুর হাসলেন, কি যে কন আপনি। তা সেই প্রিভেন্টিনাই সারা অঙ্গে মেখে গোপালদা সেরে গেল। সুবোধদা বলেছিলেন, একই সঙ্গে প্রয়োগের পরীক্ষাটাও হয়ে গেল। আমি বললাম, নানা রকম গাছগাছরা থেকেই তো অনেক ওষুধ তৈরি হয় তখন। আমার মনে আছে ঔষধি গাছগুলোর জন্য বাগান ছিল। কাকাবাবু, তা ছিল, আমাদের চরক সংহিতাতেও আছে, সবসময় সব গাছের গুণ পুরো ওঠে না। সাধারণত লতা সংগ্রহ করা হতো বর্ষার ঠিক আগে। অ্যাক্টিভ অ্যালকোহলে দিয়ে এক্সট্রাক্ট করার চিরাচরিত প্রথা তো ছিলই। গোপালদাকে ঠাকুর তার সরলীকরণ করতে বলেছিলেন। গোপালদার প্র্যাকটিক্যালের হাত বড় ভালো ছিল। সিআর দাস অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একটা ভালো মাইক্রোস্কোপ উপহার দিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে তা বিশেষ কাজে লাগেনি। ঠাকুর চোখে দেখে ঠিক আছে কিনা বলতেন। স্কিজোমাইসিটিন ইঞ্জেকশন তৈরি হয়েছিল।
ওষুধগুলো তৈরি হওয়ার পর তোমার বাবার কাছে যেত প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের জন্য। প্রিভেন্টিনা, অ্যাজামনজিট এগুলো তোমার বাবার মাধ্যমে সার্কুলেটেড হচ্ছিল। এগুলোই বেশি হয়েছিল। পরে মেডিকেল কলেজ এসব জায়গাতেও প্রিভেন্টিনা দিয়ে কার্বঙ্কল সারাতো। নিউমোনিয়ার ওপরেও একটা ওষুধ খুব কাজ করেছিল। টিবিও সারে, আমরা ল্যাবরেটরিতে দেখেছিলাম। আমি তখন ছাত্র ছিলাম, এসব কাজে সাহায্য করতাম। প্রসঙ্গত উল্লেখ করি, আমি যখন সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কসের কেমিস্ট শ্রী বীরেন্দ্রনাথ ভট্টাচার্য মানে দাড়ি বীরেন্দার কাছে ওই সময়ের গল্প শুনতে গিয়েছিলাম, তখন কি কি ইঞ্জেকশন সেখানে তৈরি হয়েছিল তার নামগুলোও শুনেছিলাম। উনি বলেছিলেন টিবির জন্য স্কিজোমাইসিটিন নামে একটা ইঞ্জেকশন তখন তৈরি হয়েছিল। আশ্চর্য, তখনও হয়তো মাইসিনের যুগ শুরুই হয়নি, অথচ ঠাকুর নাম দিয়েছিলেন স্কিজোমাইসিটিন। এছাড়াও গনোরিয়ার জন্য রুয়েলিয়া কাক্কাজিন, পক্সের জন্য ভিরিওলিন, পক্স এবং টাইফয়েডের জন্য ভেনালন নামে ওষুধ তৈরি হয়েছিল। এসব ওষুধই দেশজ গাছগাছরা থেকে ঠাকুরের দেওয়া ফর্মুলা ও পদ্ধতিতে তৈরি করেছিলেন আশ্রমেরই কর্মীরা, একেবারেই ঘরোয়াভাবে। কাকাবাবু আবার বলতে লাগলেন, গোপালদা, শ্রীশ মাস্টারমশাই, তোমার বাবা, রত্নেশ্বর মাস্টারমশাই, একটা গ্রুপ উইথ লাভ অ্যান্ড রিগার্ড যেভাবে তাঁকে ঘিরেছিলেন, রকমটা ছিল ফুলফিলিং। প্রতিযোগিতা নয়, রেষারেষি নয়, কেউ কাউকে দাবিয়ে না বা নামিয়ে বড় হওয়ার চেষ্টা নয়, যে উঁচুতে ছিল তাকে নামিয়ে আনা নয়, সবাই মিলে তাঁকে পরিপূরণ করার চেষ্টার মধ্য দিয়ে উঁচুতে উত্তরণের চেষ্টা। 1927 সালে সুশীল বসুদা যখন ঠাকুরের নির্দেশে অন্য কাজে গিয়েছিলেন, গোপালদা তখন সৎসঙ্গের সেক্রেটারি হয়েছিলেন। ওর ইচ্ছে ছিল আইসিএস দেওয়ার। ব্রিলিয়েন্ট ছাত্র ছিলেন তো, কিন্তু ঠাকুর ওকে বলেছিলেন ফটোসিনথেসিস নিয়ে কাজ করতে। গোপালদা কলকাতার সায়েন্স কলেজে রিসার্চের জন্য গেলেন। ওখানে জ্ঞান মুখার্জি গোপালদাকে বলেছিলেন, তুমি এখানে কি করবে? জার্মান জানো? সায়েন্স কলেজে তোমার হবে না। একেবারে পাত্তাই দিলেন না তিনি। কিন্তু গোপালদাকে ঠাকুর রিসার্চই করতে বলেছেন, সুতরাং তাকে করতেই হবে। হাল না ছেড়ে তিনি প্রেসিডেন্সি কলেজে জ্ঞান ঘোষের কাছে গিয়ে বললেন, আপনার আন্ডারে রিসার্চ করব, আমাকে করতেই হবে। ফুল মার্কস পাওয়া ছিল দেখে জ্ঞান ঘোষ রাজি হয়ে বললেন, আমি তো অর্গ্যানিক কেমিস্ট্রির লোক, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, যেভাবে পারো করো। গোপালদা সব সাবজেক্টেই খুব তুখোড় ছিলেন, কিন্তু তবুও শেষ পর্যন্ত রিসার্চ করা হলো না তার। ওর যে আসলে স্বদেশীওয়ালাদের সঙ্গে মিশে যাওয়ার খুব ঝোঁক ছিল, ঠাকুর বোধহয় বুঝতে পেরেছিলেন, আর সেই জন্যই বোধহয় কাছে টেনে সেক্রেটারি করে রেখেছিলেন। সবার সঙ্গেই মেশবার অদ্ভুত ক্ষমতা ছিল ওর। সে লাট সাহেব থেকে চাষাভুষো যেই হোক না কেন, আর ছিল সবার সাথেই দারুণ মিষ্টি ব্যবহার। তখন পাবনা রাজশাহী ডিভিশনে পড়তো, আর তার কমিশনার ছিল দুর্ধর্ষ আইসিএস রবার্টসন সাহেব শুনেছিল সৎসঙ্গের ভিতরে ভিতরে নানা রকম অসামাজিক কাজ হয়, মেয়েদের নিয়ে নানান কিছু হয়। সেই জন্য কোনো খবর না দিয়ে হঠাৎ একদিন চলে এসেছিলেন আশ্রমে ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে, সরেজমিনে তদন্তের উদ্দেশ্যে। এসে দেখে আশ্রমের কুড়ে ঘরে রেনুমা, ভবিমা ওরা সব টিমটিমে আলোয় ক্যালকুলাস ক্লাস করছেন। কোথাও দেখে সেলাই ক্লাস হচ্ছে, সরোজিনী মা নিচ্ছেন। কোথাও কেবল বয়স্ক মহিলারাই 50-60 বছর বয়স হবে যাদের পড়াশোনা করছেন। তপবন স্কুলে গিয়ে দেখে ছেলেরা এখানে মাটি কোপাচ্ছে, ওখানে মাটি কোপাচ্ছে, এখানে ক্লাস হচ্ছে, ওখানে রান্না হচ্ছে, এই সব। তখন গোপালদাই সেক্রেটারি ছিলেন। আলাপ পরিচয় হওয়ার পর অনেক গল্প টল্প হলো। রবার্টসন বলল, এটা কি ড্রিমল্যান্ড? কি শুনে এসেছি আর কি দেখছি। কেমিক্যাল ওয়ার্কসে নিয়ে যাওয়া হলো সাহেবকে। নানান গাছপালা থেকে কি করে ওষুধ তৈরি হয় কিছুটা বোঝানো হলো।
সব দেখে বুঝে সাহেবের তো চক্ষু চড়ক গাছ। বলল, সে কি, আপনাদের ঠাকুর এখানে শুধু ফিলসফির চর্চা করান না, তপবনের সম্বন্ধে বলল, এখানের পড়াশোনার ধারার সঙ্গে আমাদের অক্সফোর্ড কেমব্রিজের ধারার মিল আছে। মেকানিক্যাল ওয়ার্কশপে তখন একটা বিরাট ডায়নামো ছিল। এই জায়গাটায় একসময় ঘন জঙ্গল ছিল, বাঘ থাকতো। তা ওয়ার্কশপের একদিকে লেদের কাজ হচ্ছে, সেখানে থেকে সাহেব এলো অটল দাসের কাছে। অটলকে জানো তো, বড় রকচটা ছিল। তখন সেখানে বিরাট একটা কিছু ঢালাইয়ের তোড়জোড় চলছে। দেখে তো রবার্টসন সাহেবের কথা নেই মুখে। কিছুক্ষণ দম ধরে বলল, এখানে এসবও হয়? আপনাদের ঠাকুর এখানে এত কিছু করান এই অজপাড়া গাঁয়ে? গোপালদা আগাগোড়াই সাহেবের সাথে থেকে সব দেখাচ্ছিলেন, বোঝাচ্ছিলেন। বিনীতভাবে স্মিত হেসে বললেন, হ্যাঁ, ঠাকুর বলেন, ইংরেজ দাঁড়িয়ে তো স্বাধীনতা নয়, এটাই স্বাধীনতা। সাহেবকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হলো। পুরে ঘর, পরিষ্কার। বসার জন্য চেয়ার দেওয়া হলো সাহেবকে। কিন্তু রবার্টসন, যার ভয়ে বড় বড় অফিসাররাও সব কাঁপত, চেয়ার ছেড়ে মাটিতে বসে পড়তে চাইছিল। ঠাকুরের দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল, মনে হচ্ছে যেন একটা ব্লু লাইট দেখতে পাচ্ছি। আশ্রম থেকে বিদায় নেওয়ার সময় গোপালদাকে বলল, ইয়াং ম্যান, তোমাকে আমার প্রতিশ্রুতি দেওয়া থাকলো, ওর জন্য যখন যা দরকার হবে আমার কাছে যাবে। রবার্টসন সাহেব একেবারে মোহিত হয়ে গিয়েছিল। পরে সে যখন রাইটার্সের চিফ সেক্রেটারি, তখন মন্ত্রী ফজলুল হক। ঠাকুর সেই সময় ভক্তদের কাছে 2-2.5 হাজার বিঘা জমি চান। তখনকার অখণ্ড বাংলায় হিন্দু মুসলমানের অনুপাত ছিল 48:52। ঠাকুরের উদ্দেশ্য ছিল বাইরে থেকে হিন্দু এনে বসালে বাংলা ভাগ হবে না। শ্যামাপ্রসাদকে ঠাকুর একথা বলেছিলেন, উনি কোনো গুরুত্ব দিলেন না, শুনে কেবল বললেন, দেখছি। ঠাকুর বললেন, দেখলে কিছু হবে না, এক্ষুনি করা চাই, এটা না হলে বাংলা ভাগ হবে, ঠেকাতে পারবেন না। শ্যামাপ্রসাদ গা করলেন না, তবুও শেষটায় কাশ্মীরে গিয়ে অন্যভাবে মৃত্যুবরণ করলেন। রবার্টসন কিন্তু লীগ মিনিস্ট্রির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রচুর জমি দিয়েছিল ঠাকুরকে। বেশ কয়েক ঘর হৈ হৈ ক্ষত্রিয় পরিবার এনে বসানোও হয়েছিল ঠাকুরেরই নির্দেশে। কিন্তু স্থানীয় জমিদারেরা বিরুদ্ধাচরণ করা শুরু করল, এর প্রয়োজনীয়তা ও সার্থকতার কথা না ভেবেই। তাছাড়া একক প্রচেষ্টায় তো বেশি কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তাই ঠাকুর শ্যামাপ্রসাদকে ডেকেছিলেন। হরেরাম কাকাবাবুর কাছে গোপাল জ্যাঠামশাই সম্বন্ধে এর বেশি আর শোনা হয়ে ওঠেনি। একদিন মনে হলো, গোপাল জ্যাঠামশাই যখন সৎসঙ্গের সেক্রেটারি ছিলেন, তখন তাঁর সে সময়ের কর্মকাণ্ডের কথা সহ আশ্রমের অনেক ঘটনার কথা তো তাঁর স্ত্রী রেনুমার কাছেও জানা যাবে নিশ্চয়ই। গিয়ে হাজির হলাম একদিন রেনুমার কাছে। আদিত্য তখন ছিল সেখানে। আদিত্য হলেন গোপাল জ্যাঠামশাইয়ের বড় ছেলে। আমার যাওয়ার উদ্দেশ্য শুনে বলল, সেসব কাণ্ড কারখানার কথা যদি শুনতে চাও তো আমার কাছে শোনো। অতঃপর আদিত্যর কাছে যা শুনেছিলাম তাই আমার ভাষায় গুছিয়ে লিখছি এখানে। আদিত্য বলতে লাগলো, বুঝলে হাসিদি, তখন আশ্রমে তো কাজকর্ম বাড়ছে, লোকের সংখ্যাও বাড়ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, অনেক টাকা চাই, কিন্তু টাকা পাওয়া যায় কোথায়? তখন বেঙ্গল গভর্নমেন্টের একটা টেন্ডারের খবর পাওয়া গেল, গ্রামে গ্রামে টিউবওয়েল বসাতে হবে। আশ্রমে রাধারমন জোয়ারদার ছিলেন, তাঁর এই কাজের অভিজ্ঞতা ছিল। তিনি বললেন, এই টেন্ডারটা জমা দেওয়া হোক, কিছু টাকা হবে। ডিপ টিউবওয়েল বসাতে গেলে কোন কোন জায়গায়, কোনো জায়গায় 150 ফুট গভীর থেকে জল পাওয়া যায়, আবার কোনো জায়গায় 300 ফুটের কমে পাওয়া যায় না। টেন্ডারওয়ালারা সাধারণত 300 ফুটের কোটেশনেই দিত। রাধারমন বললেন, আমরা 150 ফুটের কোটেশনই দেব, তাতে টেন্ডারটা আমরাই পাবো। তাই করা হলো। টিউবওয়েল বসানোর খরচ অবিশ্বাস্য রকমের কম থাকায় টেন্ডারটা সৎসঙ্গই পেল।
সৎসঙ্গ টেন্ডার পেয়ে গেলেও এত কম খরচে কি করে হয় মনে করে কর্তৃপক্ষ ঠিক আস্থা স্থাপন করতে পারছিলেন না। প্রতিদ্বন্দ্বীরাও রায় দিয়েছিল, এটা অসম্ভব, হতে পারে না, সৎসঙ্গের ভরাডুবি হবে এই টেন্ডারে। এই সমস্ত কর্মকাণ্ডের যোগাযোগ করার মানুষ ছিলেন গোপাল জ্যাঠামশাই। একদিন ভয়ে ভয়ে রাধারমনদাকে জিজ্ঞাসা করলেন, হবে তো? উনি দৃঢ়তার সাথে অভয় দিয়ে বললেন, নিশ্চয় হবে। অবশেষে কর্তৃপক্ষ সৎসঙ্গের দেওয়া কোটেশনেই টেন্ডারটা অনুমোদন দিতে রাজি হলেন, তবে একটা শর্তে। তাঁরা বললেন, যে খরচের হিসাব আপনারা দিয়েছেন সেই হিসাবে আগে 5টা গ্রামে নমুনা নলকূপ বসিয়ে দেখাতে হবে। যদি এই 5টা গ্রামে আপনাদের বসানো টিউবওয়েল যথাযথভাবে জল তুলতে পারে তাহলে সেই 5টার দামসহ পুরো টেন্ডারটা আপনারা পাবেন। যদি না পারেন তাহলে ওই 5টার খরচের লোকসান কিন্তু আপনাদেরই বহন করতে হবে। আশ্রমের ওরা তাতেই রাজি হয়ে গেলেন এবং বলা বাহুল্য সেই নমুনা খুব সার্থকভাবেই দেখানো গিয়েছিল। টিউবওয়েল বসানোর কাজটায় বেশ কিছু টাকা সৎসঙ্গের তহবিলে এলো, কিন্তু আশ্রমের নানা উন্নয়নমূলক কাজের জন্যে আরও টাকা চাই। ইতিমধ্যে খবর পাওয়া গেল স্যানিটারি ল্যাট্রিন করানোর আরেকটা পরিকল্পনা গভর্নমেন্টের আছে। যথাসময়ে তার টেন্ডার বের হতে সৎসঙ্গ থেকেও টেন্ডার জমা দেওয়া হলো। টিউবওয়েলের বেলায় খুব দক্ষতা আর কম সময়ে লাভজনকভাবে কাজ দেখানো গিয়েছিল বলে স্যানিটারি ল্যাট্রিনের টেন্ডার পেতে কোনো অসুবিধা হলো না, আর সে কাজও খুব সাশ্রয়ী সুন্দর করে সম্পন্ন করা হয়েছিল। কাজগুলো এত কম খরচে এবং এত সুন্দরভাবে হতে পারত কারণ এইসব কাজে যাঁরা ব্রতী হয়েছিলেন তাঁরা সকলেই অত্যন্ত উচ্চমানের ভদ্র সন্তান। ঠাকুরের কাজে নিজেদের পরিশ্রম নিবেদন করেছিলেন তাঁরা। এই জন্যই সেসব কাজ এত সুন্দর আর তার ব্যবস্থাপনা এত ত্রুটিমুক্ত হতে পেরেছিল। সেই সময় ব্যবসার স্বার্থেই পদ্মা নদীর ওপর সারা বা হার্বডিন্স ব্রিজ তৈরি করার ভীষণ দরকার ছিল বণিক ইংরেজদের। সেই সময় ব্যবসার স্বার্থেই পদ্মা নদীর ওপর সারা বা হার্বডিন্স ব্রিজ তৈরি করার ভীষণ দরকার ছিল বণিক ইংরেজদের। তখন পাকশি পর্যন্ত ট্রেন চলতো। এই ব্রিজ তৈরি করতে বহু প্রাণ বলি হয়েছে, বহু বিঘ্ন হয়েছে, কিন্তু ব্যবসায় লাভ হতে পারে এমন কোনো পরিকল্পনার পথে যত বাধাই আসুক তাকে ছেড়ে দেওয়ার মতো বুদ্ধি ইংরেজের ছিল না। কাজেই সারা ব্রিজ হচ্ছিল। নূতন রেল লাইন বসানোর জন্য রেল কোম্পানির প্রচুর কাঠের পাটাতন বা স্লিপারের প্রয়োজন ছিল। এসব কাজ তো বিনা টেন্ডারে হয়ই না, এবং যে চিফ ইঞ্জিনিয়ার এই টেন্ডারের ব্যবস্থাপক ছিলেন তিনি সম্পর্কে ছিলেন গোপাল জ্যাঠামশাইয়ের শালা। জ্যাঠামশাই তাকে বলে দিলেন, এই টেন্ডারটা আমার চাই। উনি তো বলেই খালাস, কিন্তু যেখানে কোনো রকম আর্থিক সঙ্গতি নেই, এত বিরাট টাকার ঝুঁকি, সেখানে কি করে সৎসঙ্গকে এই কাজের দায়িত্ব দেওয়া সম্ভব? এ এক সমস্যা। চিফ ইঞ্জিনিয়ার পড়লেন উভয় সংকটে, কিন্তু আগের কাজগুলো ভালোভাবে উতরে দেওয়ার সুবাদে এত সুনাম হয়েছিল সৎসঙ্গের কর্মীদের যে নয় নয় করেও এই কাজের কিছু অংশের টেন্ডার পাওয়া গেল। অবশেষে টেন্ডার তো পাওয়া গেল, কিন্তু কাঠ? চিন্তায় বসলেন কর্মকর্তারা। স্থানীয়ভাবে কাঠ কিনে সরবরাহ করতে হলে ঢাকের দায় মনসা বিক্রির জোগাড় হবে, তাই নজর গেল সবার বাইরে। কুড়িয়ে বাড়িয়ে টাকা সংগ্রহ করে একজন উত্তরবঙ্গের তরাই অঞ্চলে চলে গেল। সেখানে দেখে শুনে দরদস্তুর করে প্রয়োজন মতো বড় বড় গাছের গুঁড়ি, যাকে ইংরেজিতে বলে লগ, কিনে ফেলা হলো। তারপর নানা কায়দা কৌশলে সেই গুঁড়িগুলিকে নদীতে ভাসিয়ে ভাসিয়ে গঙ্গা পদ্মা বেয়ে হিমায়তপুরে আনা হলো। হিমায়তপুরের পদ্মা পাড় থেকে গড়িয়ে গড়িয়ে সেগুলোকে আশ্রম পর্যন্ত নিয়ে আসা আরেক কাণ্ড। আশ্রম জুড়ে এক উৎসবের আমেজ চলল কদিন ধরে, কিন্তু তার থেকেও বড় কাণ্ড অপেক্ষা করছিল তখনও। আশ্রমে কাঠ তো এসে গেল,
কিন্তু সেগুলোকে চিরে পাটাতন বা স্লিপার বানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো সাপ্লাই দেওয়ার জন্য যে দ্রুতগতির কাজ দরকার তা কায়িক শ্রমে সম্ভব ছিল না। তার জন্য শক্তিচালিত করাত কলের দরকার। আশ্রমে তখন তেমন কোনো সুবিধাই ছিল না। ইলেকট্রিক ডায়নামো তখনও আশ্রমে আসেনি। সে শক্তি কোথা থেকে পাওয়া যাবে ভাবতে বসলেন সবাই। গোপাল জ্যাঠামশাই একটা উপায় বের করলেন। তাঁর সেই শালা চিফ ইঞ্জিনিয়ারকে গিয়ে বললেন, তোমাদের কাজে লাগে না এমন একটা ইঞ্জিন দাও, কয়েকটা রেল লাইনও দিতে হবে। টাকা কিছুই এখন দিতে পারবো না, কাজ শেষ হলে আমাদের পাওয়া টাকা থেকে শোধ হবে। তাই হলো শেষ পর্যন্ত রেলের গুদাম থেকে ইঞ্জিন আর কয়েক জোড়া রেল লাইন ওয়াগানে করে ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছালো। এখন ঈশ্বরদী থেকে পাবনা শহর, সেখান থেকে হিমায়তপুর, এই বিপুল দূরত্ব পাড়ি দিয়ে ইঞ্জিন কি করে পৌঁছাবে আশ্রমে? ভালোবাসার টাহানিত কর্মের প্রাণ, তাই উপায় বের হতে দেরি হলো না। রেলের যে লাইনগুলো আনা হয়েছিল তার দুটো পাশাপাশি সাজিয়ে অতি কষ্টে ঠেলে ঠুলে তার ওপর ইঞ্জিন বসিয়ে নেওয়া হলো। 50-60 জন মানুষ তাদের প্রিয় পরমকে স্মরণ করে তাঁর খুশির তাগিদে রিলে পদ্ধতিতে, অর্থাৎ একবার ইঞ্জিন ঠেলে ঠুলে লাইনের ওপর তুলে কিছুটা এগিয়ে নিয়ে পিছনের লাইন তুলে সামনে বসিয়ে তার উপর আবার ইঞ্জিন ঠেলে তুলে এই বিপুল দূরত্ব পাড়ি দেওয়া হলো। শহরের রাস্তার মধ্যে কয়েকজন ভদ্রলোক হেইয়া হেইয়া করে একটা বিশাল আকায় ইঞ্জিন ঠেলে নিয়ে চলেছেন। খ্যাপার কাণ্ড আর কি! এদের দলে বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, বড় বড় ডিগ্রিধারী কৃতি মানুষ, সরকারি উচ্চপদ প্রত্যাখ্যান করা মানুষ, সাধারণ মানুষ সবাই ছিলেন। ঠাকুর নিজেও ছিলেন কখনো কখনো। সত্যি অবিশ্বাস্য কাণ্ড। মানুষগুলো তেমনি অবিশ্বাস্য, সোনার মানুষ সব। শেষ পর্যন্ত ইঞ্জিন আশ্রমে পৌঁছালো। ইঞ্জিনের বয়লার থেকে বাষ্পীয় শক্তিতে চাকা ঘুরত, সেই চাকার সাথে বেল্টের সাহায্যে করাত কল চলত। তাতে গাছের গুঁড়ি কাটা, পাটাতন বা স্লিপার বানানো সবই সহজ হয়ে গেল। ফলে সময়ের মধ্যেই জিনিসগুলো সাপ্লাই করে কন্ট্রাক্টের তারিখ রক্ষা করার কোনো অসুবিধাই আর হলো না। কথা শেষ করে আদিত্য বলল, মনে নেই হাসিদি, কেমিক্যাল ওয়ার্কসের পাশে পড়েছিল ইঞ্জিনটা, আমরা ওটার উপরে উঠে খেলতাম। এবার আমি আবার হরেরাম কাকাবাবুর কাছে ফিরে যাচ্ছি। সেদিন গোপাল জ্যাঠামশাইয়ের প্রসঙ্গ শেষ হতে বললাম, এখন আপনি আপনার কথা বলুন, একদম নিজের কথা। কাকাবাবু বললেন, আমি আর্টসের ছাত্র ছিলাম, হিস্ট্রি, সংস্কৃত এসব ছিল। ইচ্ছা ছিল কোনো রকমে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করব। ম্যাট্রিকুলেশনের পরে আশ্রমের তপবনে গিয়েছিলাম। ওখানে পড়াতেন হরিপদ দা, হরি গোসাই, বরদা। ঠাকুর বললেন, আর্টস পড়বি কেন, সায়েন্স পড়। বললাম, অঙ্ক তো জানি না। ঠাকুর শুনে বললেন, কোষে নিয়ে পড়, গোপাল এসে গেছে, এখানে এসে পড়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস নিয়ে আইএসসিতে ভর্তি হলাম। রেনুমা, ভবিমাস, শশী মাস্টার মশাইয়ের ছেলে রমেন, আমি পাবনা এডওয়ার্ড কলেজে আইএসসি বিএসসি পড়েছি। একটু একটু করে পড়ায় রস ঢুকতে লাগলো। রোজ ঠাকুরের কাছে গিয়ে বসি। জিজ্ঞাসা করতেন, কেমন লাগছে, বুঝতে পারছি কি না? হয়তো বলতাম, ঠাকুর বুঝতে পারছি না। ঠাকুর ছোট ছোট উদাহরণ দিয়ে ইকুয়েশন ব্যাপারটা কেমন হয়, ম্যাস কিভাবে ভ্যারি করছে, গ্র্যাভিটি ভ্যারি করছে, এগুলো আলোচনা করে বুঝিয়ে দিতেন। সায়েন্সে রস পেতে শুরু করলাম। কেমিস্ট্রি আমার প্রিয় বিষয় হয়ে গেল। এডওয়ার্ড কলেজে তখন অনার্স ছিল না, সেসব পড়া হিমায়তপুর আশ্রমেই পড়তে হতো। ঠাকুর বলে দিয়েছিলেন, অনার্সের বইগুলো ওদের পড়ানো চাই। এদিকে কেমিক্যাল ওয়ার্কসে ঢুকে গেছি, হাতে কলমে কাজও করছি সেখানে। পঞ্চানন্দাকে বলে দিয়েছিলেন ক্যালকুলাস করাতে। ভালো লাগার একটা উদ্দীপনাময় আবহাওয়ার মধ্য দিয়ে দিনগুলো কেটে যাচ্ছিল। এখন মনে হয় স্বপ্ন নাকি সেসব কথা।
বিএসসির পর এমএসসি করার ইচ্ছা হলো। ঠাকুরকে সে কথা বলায় বললেন, এমএসসি তো করতেই হবে। বললাম, পাস কোর্সে পড়া বিএসসিরা এমএসসি পড়তে চান্স পায় না। ঠাকুর বললেন, টিচারদের ক্যাপচার করা লাগে। কি করি? কলকাতায় সায়েন্স কলেজে তখন কেমিস্ট্রির হেড ছিলেন প্রফেসর গুহ। ওনার ঘরের সামনে ঘুরঘুর করে বেড়াতাম। শেষে একদিন আমাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, রোজ এরকম ঘোরাফেরা করে বেড়াচ্ছ কেন? বললাম, স্যার, এমএসসি পড়ার বড় ইচ্ছা। স্যার বললেন, অনার্স আছে, পড়েছ? একটু চুপ করে থেকে বললাম, আজ্ঞে না, অনার্স তো নেই, তবে পড়েছি। বললেন, অনার্স নেই তো এমএসসি পড়তে এসেছো কেন? তখন আমার পড়তে আসার কারণটা একটু বললাম তাকে। শুনলেন চুপ করে। শেষে বললাম, স্যার, ঠাকুর বলেন মাস্টারমশাইদের কাছে এলে অনেক শেখা যায়, তাই এখানে এসেছি। স্যার একটু নরম হলেন, বললেন, 12টা মাত্র সিট, অনার্সের সব ছেলেরাই চান্স পায় না। যাই হোক, তুমি নিজে হাতে কিছু কাজ টাজ করে এসেছো, তোমার জন্য চেষ্টা করছি। তোমাকে ইন্টারভিউতে ফেলবো, পারো কি না দেখো। ইন্টারভিউতে প্রেসিডেন্সির ছাত্র, সেন্ট জেভিয়ার্সের ছাত্র, এদের সঙ্গে আমাকে পরীক্ষা দিতে হয়েছিল। আয়োডিন কোলয়েড, ম্যাঙ্গানিজ কোলয়েড সব নিজে হাতে করেছি শুনে ডক্টর একে সেন ছিলেন পরীক্ষক, একদম অবাক। বললেন, এসব তোমরা ওখানে মানে আশ্রমে বসে করেছো? খুব মুভড হয়েছিলেন। আমার নাম ওয়েটিং লিস্টের প্রথমে ছিল। প্রথম 12 জনের একজন ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেল। ডক্টর সেন বললেন, এক্ষুনি ঢুকে পড়ো। সব গিয়ে যখন ঠাকুরকে জানালাম, ঠাকুর হাসলেন। এই সময়টা সায়েন্স কলেজের সুবর্ণকাল ছিল বলা যায়। পড়া শেষ করে আমি প্রথমে কিলবার্নের কেমিস্ট, তারপরে চিফ কেমিস্ট এবং তারপরে ম্যানেজার ছিলাম। দেশ স্বাধীন হওয়ার পর সরকারি অফিসে ঢুকি 53-54 সালে। স্মল ইন্ডাস্ট্রির ডেপুটি ডাইরেক্টর হয়ে রিটায়ার করেছি। এখন অবসর জীবন। পুরানো দিনের কথাগুলো মনে পড়ে ঠাকুরের উজ্জ্বল সঙ্গ সাহচর্য, অফুরন্ত ভালোবাসা, উৎসাহ ও উদ্দীপনার কথা। কি সব দিনই না ছিল তখন। তুমি এসে শুনতে চাইলে বলতে বসে ঠাকুরেরই সঙ্গে যেন ছিলাম এতক্ষণ। এই কথাবার্তার পর 1999 সালে হরেরাম কাকাবাবুর বাড়িতে আবার একবার গিয়েছিলাম। তিনি তখন আর নেই। কাকিমাকে বললাম, কাকাবাবুর কাছে তো তাঁর অনেক কথা শুনেছি, আজ আপনি আপনার কথা কিছু বলুন। উনি আপত্তি করে বললেন, আমি কি অত কথা জানি যে বলবো? তবে একটা কথা বলতে পারি, ঠাকুরকে চকচকে কয়েন দিতে আমার খুব ভালো লাগতো। যা কিছু চকচকে কয়েন পেতাম সব জমিয়ে রাখতাম, আশ্রমে গিয়ে ঠাকুরকে দিতাম। একবার আশ্রমে গিয়েছি, কেউ এসেছে দেখলে ঠাকুর তো খুবই খুশি হতেন। সেবার ঠাকুর দূর থেকে আমাকে দেখে, তুই আইছিস বলে যেন মহা স্বস্তিতে অভ্যর্থনা করলেন, যেন আমি কতদিনের কত প্রার্থিত একজন বিশেষ কেউ। বললেন, যা রেনুর কাছে যা। কেন, কি বৃত্তান্ত প্রথমে তো কিছুই বুঝতে পারলাম না। পরে শুনলাম কিছুদিন আগে রেনুদিকে একটা গরু গুঁতো দিয়ে এমন ব্যথা দিয়েছে যে উনি শয্যাশায়ী হয়ে ওয়েস্ট এন্ডে মায়ামাসিমার বাড়িতে আছেন। মায়ামাসিমা তো একটু রকচটা মুখরা মানুষ। রেনুদির খুবই কষ্ট হচ্ছিল। সে কষ্টটা ঠাকুরেরই ছিল, তাই আমাকে দেখে যেন মুশকিল আসান হলো। ঠাকুরের কথায় আমি গিয়ে রেনুদির সেবা শুশ্রূষায় লাগলাম। ঠাকুরের ভালোবাসার কথা, দরদের কথা মুখে বলে কি বোঝানো যাবে? যারা জানে তারা জানে। আমার ছেলে দীপঙ্করের মুখে ভাত হবে। গেছি সবাইকে নিয়ে আশ্রমে। ঠাকুর কত খুশি সবাইকে একসাথে পেয়ে। ছেলেকেও দেখলেন, চোখ মুখ ঘুরিয়ে আদরও করলেন একটু। মুখে ভাতের সময় বড় মা কোলে নিয়ে বসেছিলেন আর ঠাকুর নিজের হাতে ভাত তুলে দিয়েছিলেন ছেলের মুখে। সেসব দিনের কথা ভাবলে বললে সময়ের হুঁশ থাকে না মা।
কতইবার বলবো তোমাকে, সেই যে আছে না, বোঝে প্রাণ বোঝে যার, না কি যেন? ঠাকুরের সম্বন্ধে সবারই বোধহয় শেষ কথা সেটা। জয় গুরু। প্রিয় পরমের স্মৃতি সৌরভেতে আজকে আপনারা শুনলেন চোখের দেখা প্রাণের কথা। শ্রদ্ধেয়া বন্দনা দাশগুপ্তা মার স্মৃতি, পরিবেশনায় মাস্টার বেদিন। কেমন লাগলো আপনাদের আজকের এই স্মৃতিচারণ? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আরও মানুষের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। আমরা বিভিন্ন কন্টেন্টস, পডকাস্ট, ভিডিও, লাইভ শোজ ইত্যাদির মাধ্যমে সকলের কাছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন ও আদর্শ অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের এই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা অভিযানে সহযোগিতা করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, যেখানে আপনারা সরাসরি আমাদের সকল পরিবেশনাগুলি পেয়ে যাবেন। এই সকল পেজ ও চ্যানেলের লিঙ্কগুলি ভিডিওটির ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আবার আগামী বুধবার আমরা চলে আসব আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের আরেক ভক্ত অনুগামীর প্রিয় পরমের পরশমাখা স্মৃতি নিয়ে। আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।